হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 389 এবং 390 পেজের 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একটা, একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়। 5 বছরে জমিটির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হয়। কত বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে? মনে করি জমিটির বর্তমান মূল্য x টাকা এবং জমির দাম প্রতি বছর r% হারে বৃদ্ধি পায়। 5 বছর পরে জমিটির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হয়, এটা বলা আছে। তাহলে কি লিখবো? শর্তানুসারে আচ্ছা, বৃদ্ধি প্লাস হবে r/100 বর্তমান মূল্যের দ্বিগুণ মানে x এর দ্বিগুণ 2x বা 1 প্লাস r/100 সমান 2। আচ্ছা, মনে করি টি বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের বর্তমান মূল্যের 8 গুণ মানে 8x টাকা হবে বা 8 গুণ হবে, বর্তমান মূল্যের 8 গুণ হবে। ঠিক আছে, বর্তমান মূল্যের 8 গুণ হবে। তাহলে কি হবে? শর্তানুসারে না x হোল ইন্টু 1 প্লাস r/100 টি বছর পরে বলা হয়েছে 8 গুণ মানে 8x বা x ক্যান্সেল হবে 1 প্লাস r/100 সমান x ক্যান্সেল হবে 8 হবে, 8কে লিখতে পারি 2 এর কিউব। এরপরে এই 2-এর এই মানটা বসাবো বা 1 প্লাস r/100 সমান 2-এর মানটা হচ্ছে 1 প্লাস r/100, 2-এর মান /5, তার মাথায় 3 হবে বা 1 প্লাস r/100 সমান সূচকের নিয়মে কি হবে? 5×3 = 15 হবে, 1 প্লাস r/100 তাহলে দেখো এটা একই আছে, তাহলে অতএব সূচকের নিয়ম হবে t সমান 15। তাহলে তোমরা অতএব দিয়ে লিখবে অতএব 15 বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে। তারপরে দেখো সোহম ও কার্তিক যথাক্রমে এত টাকা ও এত টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর সুজিত এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। আচ্ছা, সোহম ও কার্তিক সেই টাকা তাদের মূলধন অনুপাতে তুলে নেয়, মানে এই টাকাটা তুলে নেবে সোহম আর কার্তিক। আচ্ছা, বছর শেষে এত টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে? তাহলে প্রথমে সোহম আর কার্তিকের মূলধন অনুপাত বার করব, তারপর কে কত টাকা তুলবে সেটা বার করব। ঠিক আছে, মানে এই টাকার মধ্যে। তারপরে সোহম, কার্তিক আর সুজিতের মূলধন অনুপাত বার করব। সোহম ও কার্তিকের মূলধনের অনুপাত হবে সমান 60:75, 1000 দিয়ে মানে ভাগ করে দিলাম। 15×4 = 60, 15×5 = 75। সোহমের তুলে নেওয়া টাকার পরিমাণ সমান
আচ্ছা, 40,500 ইন্টু 4/4 + 5 কত? 9 টাকা। তাকে ভাগ করে তাহলে 9 4 36, 4 5 9 5 45, 0 0, 4 5 20, 0 4 4 16 18, আর দুটো শূন্য হবে। এবং কার্তিকের তুলে নেওয়া টাকার পরিমাণ, কার্তিকের তুলে নেওয়া টাকার পরিমাণ হবে সমান 40,500 ইন্টু কত হবে? 5/9, 5/9 টাকা। 9 4 36, 4 0 45, 0 0, 5 5 25 5 200 5 4 20 22, দুটো শূন্য টাকা। একটা জিনিস খেয়াল করো, 4 মাস পর সুজিত যখন এই টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল, সোহম তুলে নিল 18,000 টাকা আর সুজিত তুলে নিল 22,500 টাকা। তো 4 মাস পর, তাহলে প্রথম 4 মাস সোহমের কিন্তু 60,000 টাকা কেটেছে, আর 1 বছরের হিসাবে পরের 8 মাস সোহমের কেটেছে 60,000 মাইনাস 18,000, মানে 42,000 টাকা, কারণ সে 18,000 টাকা তুলে নিয়েছে। একই রকমভাবে প্রথম 4 মাস সুজিতের কেটেছে 75,000 টাকা, আর পরের 8 মাস কত খাটবে না, 75,000 থেকে ওই 22,500 বিয়োগ করতে হবে ওইটা। আর 8 মাস মানে 4 মাস পরে যোগদান করে সুজিতের এই টাকাটা কেটেছে 8 মাস। ঠিক আছে, তাহলে 1 মাস হিসাবে সোহম, কার্তিক ও সুজিতের মূলধনের অনুপাত হবে সমান। আচ্ছা, সোহমের ক্ষেত্রে কি বললাম, প্রথমে 60,000 গুণিতক হবে 4 যুক্ত 60,000 মাইনাস 18,000 তুলে নিয়েছে 18,000, এটা খাটবে বাকি 8 মাস। এটা সোহমের হলো। একই রকম বাকিগুলো লিখতে হবে। ইস্টু কার্তিকের হচ্ছে 75,000 ইন্টু 4 যুক্ত 75,000 মাইনাস 22,500, এটা কেটেছে 8 মাস। ঠিক আছে, এটা হচ্ছে 8 মাস কেটেছে। আচ্ছা, ইচ টু মানে এখানে হতো জায়গা নিতে, এখানে লিখছি ইচ টু। আচ্ছা, এটা হচ্ছে কার্তিকে। এবার সুজিত হচ্ছে 4 মাস পরে ব্যবসায় যোগদান করছে, সুজিতের টাকাটা হচ্ছে 40,500, 40,500 ইন্টু 8, এটা হচ্ছে সুজিতের টাকার পরিমাণ। ঠিক আছে, টাকাটা কেটেছে 8 মাস। আচ্ছা, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করতে পারো, আমি আমার মতো একটু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে দেখো, এটাকে 1000 দিয়ে ভাগ, এটাকে 1000 দিয়ে, এটাকে 1000 দিয়ে, যেহেতু এটা গুণে আছে, এটার সঙ্গে এটা গুণে আছে, তো আমি এটা 1000 দিয়ে ভাগ আর এটা 1000 দিয়ে ভাগ করছি। একই রকম এটা 1000 দিয়ে ভাগ করব, আর এটা 1000 দিয়ে ভাগ, এটা 1000 দিয়ে ভাগ, যেহেতু এটার সঙ্গে গুণে আছে। একই রকম এটাকে 40,500 আছে। আচ্ছা, তাহলে 100 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, যেহেতু 40,500 আছে, যেটা আমি 1000 বললাম, তাহলে সব 100 দিয়ে ভাগ করবো। তাহলে কী হবে দেখো, সব 100 দিয়ে ভাগ করলে, তাহলে এটা 100 দিয়ে ভাগ করলে 600, 600 গুণিতক 4 যুক্ত, দেখো 100 দিয়ে 100 ভাগ করলে কত হবে, এটা 600 পড়ে থাকবে, এটা 180 পড়ে থাকবে, 600 মাইনাস 180,
ইন্টু 8 ইষ্ট 100 ভাগ করে কত হবে? 750 ইন্টু 4 যুক্ত 100 ভাগ 100 ভাগ, তাহলে 750 মাইনাস 225 গুণিত 8 ইষ্ট 450 গুণিত 8। এরপরে দেখো 4 দিয়ে ভাগ করে দেবো, আচ্ছা 8 দিয়ে ভাগ করবো 8, এরপরে 8 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 8 দিয়ে ভাগ করলে 4 কেটে যাবে এখানে, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? বা এরকম ভাবতে পারো 6 তাহলে 2400, একে 8 দিয়ে ভাগ করলে থাকবে 300 যুক্ত এটাকে 8 দিয়ে ভাগ মানে 8টা কেটে যাবে, তাহলে 600 থেকে 180 বাদ দিলে কত হয়? 0, আর 60 থেকে 18 42 ইষ্টু। আচ্ছা এইটাকে 8 দিয়ে ভাগ, তার মানে 8 দিয়ে ভাগ করলে কী হবে? 4 2 8 হবে, আর একে 2 দিয়ে ভাগ মানে হবে 2 3 6, 2 7 14, 375 হবে যুক্ত, মানে এই পুরো পদটাকে 8 দিয়ে ভাগ, তার মানে কি 8 দিয়ে ভাগ, 4 2 8 আর 2 750 দিয়ে ভাগ করা 375, ঠিক আছে? আর এটাকে 8 দিয়ে ভাগ মানে এই 8টা কেটে যাবে, তাহলে বিয়োগটা লিখবো, তোমরা তোমাদের মতো করবে, ঠিক আছে? সুবিধা মতো করবে। আচ্ছা বিয়োগ করলে 10 থেকে 5 গেলে 5, আর 4 থাকবে, 4 থেকে 2 গেলে 2, 25, 525 ইষ্ট, এটা 8 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 405। আচ্ছা এরপরে কী করবো দেখো, 15 দিয়ে ভাগ করে দেবো, তো এটাকে 15 দিয়ে ভাগ করলে হবে 20, এটাকে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 15 2 30, 12 শূন্য 15 8 120 ইষ্টু এই পদটাকে 15 দিয়ে ভাগ করো, 15 দিয়ে 30, 15 5 75 প্লাস এটা হবে 15 3 45, 7 5 15 5 75 ইষ্টু 15 দিয়ে 30, 10 5 105, 15 7 105, তাহলে কত হবে? 48 ইষ্টু 48 ইষ্টু হবে 35 40 60, 60 ইষ্টু 27, এটা আবার 3 দিয়ে যাবে, 3 16 48, 3 20 60, 3 9 27। আচ্ছা বছরের শেষে 19,575 টাকা লাভ হয়েছে, তাহলে 19,575 টাকার মধ্যে প্রথমে কি আছে? সোহম পাবে সমান 19,575 গুণিত 16/16 20 কত হয়? 20 16 36 না 45 টাকা, তাহলে 15 3 45, 15 কে 15, 4 5 15 3 45, 7 যাবে না, 15 5 75, 3 4 12, 1 0 3 3 9, 3 5 15, 16 12 0 8 0 8 10, 16 3 48, 8 56 6, 5 10, 16 4 64, 16 4 64, 5 69 টাকা। একই রকম কার্তিক পাবে বের করবে আর সুজিত পাবে বের করবে, ঠিক আছে? একই রকমভাবে কার্তিক ক্ষেত্রে কী হবে? 20/45 হবে, আর সুজিতের ক্ষেত্রে হবে 9/45, ঠিক আছে? এরকম এটা বলতে 9/45, একই রকম এই যে কাটাকাটি করলে 435 হয়, এটা একবারে লিখে দিয়েছি, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে। কোনো প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স, তাহলে এক্স এর মান কী হবে? ওনার থেকে ছোট হবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট আর হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে অতএব এক্স এর অনন্য হলো 1/x। দেখো এক্স যদি 1 এর থেকে ছোট হয় তাহলে 1/x কী হবে? 1 এর থেকে
বড় হবে। তাহলে শর্তানুসারে তাহলে এই 1 থেকে বড়, তাহলে এটা মাইনাস এক্স সমান দেওয়া আছে 9/20। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশের অনন্য কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ, তো সেটা 1 থেকে বড় হবে। বা লসাগু এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার 9/20 বা 9x সমান 20 মাইনাস 20 এক্স স্কোয়ার, বা এটা এদিকে প্লাস হবে 20 এক্স স্কোয়ার প্লাস 9x, এটা এদিকে গেলে মাইনাস 20 সমান 0। 20 আর 20 গুলো 400 হয়, তো 9 পাঠাতে হবে, মাইনাস 400 সমান 9। 25 থেকে 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হবে। ঠিক আছে, বা 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। বা 5x কমন নেওয়া হলে 4x প্লাস 5 আর মাইনাস 4 কমন নেওয়া হলে 4x প্লাস 5 সমান 0। বা 4x প্লাস 5 হোল ইন্টু 5x মাইনাস 4 সমান 0। তাহলে হয় 4x প্লাস 5 সমান 0, বা x সমান মাইনাস 5/4, অথবা 5x মাইনাস 4 সমান 0, বা x সমান 4/5। দেখো, এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড়। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না, এর লবটা বড় হয়ে যাচ্ছে, হরটা কি ছোট হয়ে যাচ্ছে। তো অতএব x সমান হবে 4/5। ঠিক আছে, x নট ইকুয়াল টু মাইনাস 5/4, কারণ এক্ষেত্রে কি, এক্ষেত্রে এক্সটা আমি ধরেছি প্রকৃত ভগ্নাংশ, যার লবটা ছোট হবে আর হরটা কি বড় হচ্ছে। অতএব নির্ণয় প্রকৃত ভগ্নাংশটা হলো 4/5। সমাধান করতে হবে যেখানে এক্সটা 0 সমান নয়। যদি x সমান 0 হয়ে যায়, তাহলে b/0 কি যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে, আর a/0 অসংজ্ঞাত হয়ে যাবে, ওই কারণে এক্সটা 0 সমান নয়। বা x/a x/b দিয়ে গেলে হবে মাইনাস x/b সমান b/x, এটা দিয়ে গেলে মাইনাস a/x, বা x হোল ইন্টু 1/a মাইনাস 1/b, আর 1/x কমন নিতে হবে, 1/x হোল ইন্টু b মাইনাস a। তাহলে এক্সটা দিকে গুণ করে দাও, এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্সটা দিকে গুণ করলে এক্স স্কোয়ার, লসাগু হবে এ বি, তাহলে বি মাইনাস এ, আর এটা হবে বি মাইনাস এ। বা এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান এ বি, বা এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি। তবে এখানে একটা জিনিস দেখতেই পাবো, মানে লিখতেই পারো, এই বি মাইনাস এ কে বি মাইনাস এ কেটে যাচ্ছে, একই বলে কেটে যাচ্ছে। কখন কাটবে না, যদি বি মাইনাস এটা 0 সমান না হয়, এটা লিখতে পারো বি মাইনাস এ নট ইকুয়াল টু 0, মানে বিটা নট ইকুয়াল টু এটা লিখতে পারো। ঠিক আছে, কারণ বি যদি এর সমান হয়ে যায়, দুপক্ষ সমান হয়ে যাবে, তখন সমাধান এখান থেকে পাওয়া যাবে না। ঠিক আছে না, তো এটা লিখতে পারো, নাও লিখতে পারো, বি মাইনাস এ কে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে। কখন কাটবে, যদি বি মাইনাস এটা 0 সমান না হয়, 0 সমান হলে কিন্তু কাটবে না। ঠিক আছে, তো এটা লিখতে পারো, না লিখতে পারো, এগুলো করতে হবে। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা, এটা আগের পেজে করেছিলাম, দেখে নেবে। ঠিক আছে, এই অঙ্কটা আগের পেজে করানো আছে, দেখে নেবে তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। ঠিক আছে।
সেখানে ভালো করে বোঝানো আছে। এর মান দেওয়া আছে, এ বি সমান 1 দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তার মানে আমাকে আগে বি বের করতে হবে, এ প্লাস বি বের করতে হবে, এ প্লাস বি বের করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি বা বি সমান 1/a। দেখো এটা এ, তাহলে 1/a মানে কি এর উল্টোটা, মানে হবে √5 - 1/√5 + 1। তাহলে বের করবো এ প্লাস বি, এ কত √5 + 1/√5 - 1 প্লাস বি হচ্ছে √5 - 1/√5 + 1। লসাগু করলে কি হবে √5 + 1 হোল ইন্টু √5 - 1, আর এটা দিকে √5 + 1 এর হোল স্কোয়ার প্লাস এটা হবে √5 - 1 এর হোল স্কোয়ার সমান। নিচে দেখো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমাদের আগে অনেকবার লিখে দিয়েছি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √5 হোল স্কোয়ার 5 প্লাস 1 হোল স্কোয়ার 1, √5 হোল স্কোয়ার 5 মাইনাস 1 হোল স্কোয়ার 1। 5 × 6, 6 × 2 = 12, 5 থেকে 1 বিয়োগ করে 4, 4 × 3 = 12 সমান 5a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার, 5 কমন নিয়ে নাও, 5 হোল ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 3ab, 5 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3ab সমান 5টা গুণ করে দাও, 5 হোল ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 10ab আর মাইনাস 3ab। এর মানগুলো বসিয়ে দাও, 5 a প্লাস b কত 3, তো 3 এর হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস 13ab, 13ab, তো ab এর মানটা কত 1, তাহলে 3 3 9 5 45 মাইনাস 13 সমান হবে 32। 8 দেখার একের অঙ্কটা, এটা দেওয়া আছে a প্লাস প্লাস সি 0 সমান নয়, তো এটা প্রমাণ করতে হবে। তোমাদের টেক্সট বুকে 95 পেজে আছে, ঠিক আছে। এই অঙ্কটা কি করা আছে দেখো, a প্লাস বি বাই এ প্লাস বি 1 হয় মাইনাস সি বাই এ প্লাস বি, একই রকম বি প্লাস সি বাই বি প্লাস সি 1 হয় মাইনাস এ বাই বি প্লাস সি, এটাও লেখা হয়েছে। এরপর প্রত্যেকটা সংখ্যাগুলো থেকে 1 বিয়োগ করা হয়েছে, তাহলে 1 বিয়োগ করলে কি হতো, মাইনাসগুলো থাকতো শুধু, সেগুলো সব মাইনাসগুলো ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। তারপর এটা বিপরীত প্রক্রিয়া মানে উল্টে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে, তো এটার সঙ্গে ধরো 1 যোগ করো, কি হবে প্লাস সি হবে না, এটা 1 যোগ করে প্লাস সি হবে উপরে, এটা 1 যোগ করে প্লাস বি, সেটাই করা হয়েছে। প্রত্যেকটি অনুপাতের সঙ্গে 1 যোগ করা হয়েছে, ঠিক আছে, মানে এই লাইনে একটা যোগ করা হয়, এখানে এগুলো পাওয়া গেছে। এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু এ প্লাস বি প্লাস সি 0 সমান নয়। এরপরে আবার সব উল্টে লেখা হয়েছে, মানে বিপরীত প্রক্রিয়া করা হয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, এটা খুব ভালো অঙ্ক। এটা এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে অতএব কি লিখবো, এ বাই বি সমান বি বাই সি। মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান কে নট ইকুয়াল টু 0, তাহলে অতএব এ সমান হবে বি কে আর বি সমান হবে সি কে। তাহলে বির মান সি কে এখানে বসাও, ইন্টু কে সমান সি কে স্কোয়ার। বাম পক্ষে তুলেছি, মানগুলো বসাবো। এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তা সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু বির মান সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, যেমন আছে। সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে, এখানে ইন্টু চিহ্ন মারতে পারো। এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব, যেমন আছে, প্লাস বির মান হচ্ছে সি কে তার হোল কিউব প্লাস 1/সি কিউব। এটা দেখো সি স্কোয়ার
2 2 4 k⁴, এটা হবে c² k² ইন্টু c²। এটা কি হবে দেখো c³ 2 3 6 k⁶, এটা 1/c³ k³ শুধু কিউব আছে প্লাস 1/c³। এটা 2 3 6 কিন্তু এটা শুধু হল কিউব, তাই c এর কিউব আর কিউব, ঠিক আছে, সমান। দেখো সি 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 নিধান একই আছে, তাহলে পাওয়ারের যোগ হবে 2 2 আর 2 6। কে আর কে নিধান একই আছে, তাহলে পাওয়ারের যোগ 4 আর 2 যোগ করলে 6। এটা যা আছে 1/c³ k⁶ প্লাস 1/c³ k³ প্লাস 1/c³। এবার এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটা c⁶ k⁶/c³ k⁶ প্লাস c⁶ k⁶/c³ c⁶ k⁶ কাটবে, সি আর সি নিধান একই আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হবে 63/3। এটা কি হবে 6 আছে 3 আছে, নিধানটা সি একই আছে, তাহলে ভাগের সময় কি হয় পাওয়ারের বিয়োগ, 63 গেলে 3। একই রকম এটাও নিধান একই আছে, ভাগ হচ্ছে পাওয়ারের বিয়োগ হবে, একই রকম এটাও সেই। এটাকে আগে লিখব সি k²⁴, এটা যেমন আছে c⁴ প্লাস এটা c এর হোল। এবার দেখো এটা সমান a ছিল, তাহলে a³ প্লাস এটা b ছিল b³ প্লাস c³ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। দশের দাগের একেরটা দেখো, একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এসি সমান বিডি। এটা কেন্দ্র এক কেন্দ্রীয় বৃত্ত, মানে এই বৃত্তেরও কেন্দ্র এইটা, আবার এই বৃত্তেরও কেন্দ্র এইটা। সরলরেখাটা প্রথম বৃত্তকে এ বি বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। দুটি বৃত্তের কেন্দ্র ও, ও বিন্দু থেকে এ বি সরলরেখার উপর ওপি লম্ব অঙ্কন করা হলো। দেখো ও থেকে এ বির উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে কি ও থেকে মানে ওপিটা সিডির উপরও লম্ব হবে, ঠিক আছে। মনে করি দুটি বৃত্তের একই কেন্দ্র ও, ঠিক আছে। ও থেকে এ বি এর উপর ওপি লম্ব অঙ্কন করা হলো, ওপি লম্ব অঙ্কন করা হলো, অতএব কি ওপি লম্ব এ বি, ঠিক আছে। এবং যেহেতু এ বি আর এ বির উপর সি আর ডি দুটো বিন্দু, তো ওপি লম্ব সিডি হবে, ওপি লম্ব সিডি হবে। আচ্ছা, আমরা একটা উপপাদ্য জানি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু ওপি লম্ব এ বি, তাহলে কি লিখতে পারি এপি সমান পিভি, আর ওপি লম্ব সিডি, তাহলে লিখতে পারি সিপি সমান পিডি, ঠিক আছে। একই রকম ওই যে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাস নয় এরকম কোনো যে এটা কেন্দ্র থেকে লম্ব, তাহলে লম্ব জ্যাকে সমান ভাগে ভাগ করে। আচ্ছা, কি প্রমাণ করতে হবে এসি সমান
ডিবি বা বিডি। তাহলে লিখবো এসি সমান, দেখো এসি কী করে পাবো না এপি, এপি থেকে সিপি বিয়োগ করবো। এইটা কী করে পাবো, এ থেকে মানে এপি থেকে সিপি বিয়োগ করলে এসি পেয়ে যাবো। তাহলে এপি মাইনাস সিপি। আচ্ছা, আবার এপি মানে কি পিবি, আর সিপি মানে কি পিডি। তাহলে পিবি মাইনাস পিডি, পিবি মাইনাস পিডি, তাহলে কি পাবো ডিবি সমান ডিবি। প্রমাণিত, এটা প্রমাণ করতে বলা আছে। যেটা ডিবি সেটাই বিডি, ঠিক আছে, যেটাই ডিবি সেটাই বিডি। তারপরে দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং কোণ বি সমকোণ প্রমাণ করো যে, এটা কি দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিটা সমকোণ, ত্রিভুজ এবিসি এর বিটা সমকোণ, আর দেওয়া আছে এডি মধ্যমা, এডিটা মধ্যমা বিটা সমকোণ। তাহলে এডি মধ্যমা, তার মানে ডিটা কি গো বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এডি মধ্যমা অর্থাৎ এডি মধ্যমা অর্থাৎ বিডি সমান সিডি, ঠিক আছে। এডি মধ্যমা, তাই ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, তো বিডি সমান সিডি বা বিডি সমান ডিসি। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার, ঠিক আছে। প্রমাণ, আচ্ছা এটা 90 ডিগ্রি, তো এটা অতিভুজ হবে, তো ত্রিভুজ এ বিডি এর এডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার দেখো ত্রিভুজ এবিসি এরও সে বিটা সমকোণ হবে, তো একই জিনিস লিখবো, ত্রিভুজ এবিসি এর এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস, দেখো ডিটা বিসি হওয়ার মধ্যবিন্দু, তার মানে বিসিটা বিডির দ্বিগুণ হবে, ডিটা বিসি এর মধ্যবিন্দু মানে এইটা যতটা এইটা ততটা, তার মানে কি পুরোটা হচ্ছে এটার দ্বিগুণ লিখতেই পারি। তাহলে বিসি জায়গায় লিখবো 2বিডি হোল স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস 2বিডি মানে 4বিডি স্কোয়ার, তাকে লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। এবার দেখো এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে কি হবে, এডি স্কোয়ার হবে, তাহলে লিখবো এসি স্কোয়ার সমান ওটা হবে এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। প্রমাণ, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সেটা কত, এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার লিখেছি, ঠিক আছে। দেখো 12 দাগের একটা আলফা প্লাস বিটা সমান পাই/2 দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। সমান tan আলফা প্লাস 2 tan বিটার পরিবর্তে লিখবো পাই/2 মাইনাস আলফা বা 90 ডিগ্রি মাইনাস আলফা বা পাই/2 মাইনাস আলফা লিখতে পারো, একই কথা। tan আলফা প্লাস 2 tan অফ 90 মাইনাস থিটা কি হবে cot আলফা, tan আলফাকে লিখবো sin আলফা প্লাস cos আলফা, ঠিক আছে, প্লাস 2
কটকে লিখবো কস আলফা বাই সাইন আলফা, তাহলে লসাগু কী হবে সাইন আলফা ইন্টু কস আলফা, এটা হবে সাইন স্কোয়ার আলফা প্লাস 2, এটা হবে কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, 2 কস স্কোয়ার ছিল তো ভেঙে নিলাম, নিচে যেমন আছে সাইন আলফা ইন্টু কস আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হবে 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। এবার দেখো প্রমাণের নিচে সাইন আলফা আছে, যেটা প্রমাণ করতে দিয়েছি সেখানে মানে বাম পক্ষে সাইন আলফা আছে, তো আমি সাইন আলফা রাখবো আর লব আর হরকে কস আলফা দিয়ে ভাগ করবো, লব আর হরকে, তাহলে কি লিখবো দেখো 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই কস আলফা, আর এটাকে কস আলফা দিয়ে ভাগ করলে হবে সাইন আলফা, তাহলে 1 বাই কস আলফা মানে সেক আলফা প্লাস কস আলফা বাই কস আলফা, সরি কস স্কোয়ার আলফা বাই কস আলফা বাই সাইন আলফা, তাহলে এটা হবে সেক আলফা প্লাস কস আলফার জায়গায় আলফার পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা বা π/2 মাইনাস বিটা, একই কথা, তাহলে হবে সেক আলফা প্লাস কট অফ 90 মাইনাস বিটা কি হবে ট্যান বিটা বাই সাইন আলফা, সেক আলফা প্লাস, আচ্ছা ভুলে লিখে দিয়েছি, এটা কস আছে, কস অফ 90 মাইনাস বিটা হয় সাইন বিটা হয়, ঠিক আছে, কস অফ 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, এটা ভুলে লিখে দিয়েছি, সমান হচ্ছে বাম পক্ষ ব্র্যাকেটে প্রমাণ কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়, ঠিক আছে, এখানে বিটা আছে তাই বিটা লিখেছি, এটার মান বার করতে হবে, ঠিক আছে, 2 গুণিত ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার মাইনাস 1/√3 হোল স্কোয়ার প্লাস sec 45/2 তার হোল স্কোয়ার, cot 45 মানে 1 cot স্কোয়ার হোল স্কোয়ার, sec 60 মানে cos 60 উল্টা cos 60 মানে sin 30 হাফ 2, sec 60 মানে 2 হবে, তাহলে 1/√3 হোল স্কোয়ার হচ্ছে 1/3 মানে 2/3 হবে, এটা 1 মাইনাস 1/3 √2 হোল স্কোয়ার 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে উপরে 2/3 আর নিচে 3 থেকে 3 থেকে 2/3 প্লাস 2 মাইনাস 2 কাটবে, তাহলে মাইনাস 1, একই জিনিস 1 মাইনাস 1 সমান হচ্ছে 0 না দরকার সমান 0, ঠিক আছে, cos থিটা সমান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, তাহলে সাইন থিটা সমান কি হবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেইখান থেকে লিখেছি 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার x/√x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার, 1 মাইনাস এটা হবে x স্কোয়ার আর √হোল স্কোয়ার শুধু x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান √x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা ক্যান্সেল হবে, তাহলে y স্কোয়ারটা বাইরে এলো y √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটার মান, ঠিক আছে, সাইন থিটার মান হচ্ছে y/√x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটাকে লিখতে পারি y গুণিত x/√x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে y এটা কি এটা cos থিটার মান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। 13 দাগের একের অঙ্কটা 382, 83, 84 নম্বর পেজে দেখবে, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে, একটা থাম্বনেল দেখবে, ওই থাম্বনেলে লেখা আছে
382, 383, 384 নম্বর পেজ। ঠিক আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে, প্লে লিস্টে করে দেওয়া আছে। ঠিক আছে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এইটা। ঠিক আছে, এই অঙ্কটা সেখানে 2-এর দাগে ছিল আর কি। এই অঙ্কটা দেখে নিও, ভালো করে সেখানে বোঝানো আছে, দেখে নিও। একটি লাইট হাউস থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। যদি নিকটের জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে লাইট হাউস থেকে অন্য জাহাজটির দূরত্ব কত হবে, মানে দূরের জাহাজটির। কাছেরটাকে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে, আর দূরেরটাকে 30 ডিগ্রি কোণে। এ বি সি ডি, এটা প্রথম জাহাজের অবস্থান, দ্বিতীয় জাহাজের অবস্থান, আর এটা ধরে নিতে হবে x মিটার লাইট হাউসের উচ্চতা। এটা সমান্তরাল, ঠিক আছে, তো এটা 60 ডিগ্রি হলে এটা একান্তর করছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, মানে অবনতি কোণে দেখছে, লাইট হাউস থেকে নিচে দেখা হচ্ছে অবনতি কোণে। তো এটা একটা সমান্তরাল, তো এটা 60 হলে এটা 60, এটা 30 হলে এটা 30। আর লাইট হাউসটা ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে ধরে নিতে হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট দিয়ে দাও, এক্স। আচ্ছা, মনে করি লাইট হাউসটির উচ্চতা ব্র্যাকেটে এবি সমান x মিটার। ঠিক আছে, এবি সমান x মিটার। তোমরা বইয়ের মতো ভাষাটার সাথে লিখতে পারো যে প্রথম জাহাজটি, আচ্ছা এটা 150 মিটার দেওয়া আছে না, প্রথম জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে সি বিন্দুতে আছে, এ বিন্দু থেকে 60 ডিগ্রি অবনতি কোণে, এইভাবে লিখতে পারো। ঠিক আছে, আর দ্বিতীয় জাহাজটির অবস্থান ডি বিন্দুতে। ঠিক আছে, এইভাবে লিখতে পারো, যেটি এই বিন্দু থেকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। এগুলো লিখতে পারো। ঠিক আছে, বইতে দেখবে যেমন গুছিয়ে করে ভাষা আছে ওইভাবে লিখবে, আমি জাস্ট একটু শর্টে লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, কিন্তু বইয়ের মতো সুন্দর করে তোমরা লিখবে। আচ্ছা, আমি লিখছি চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই। দেখো এ এক্স সমান্তরাল বিডি, এ এক্স সমান্তরাল বিডি। ঠিক আছে, এ এক্স সমান্তরাল চিহ্ন, এটা এ এক্স সমান্তরাল বিডি। তাহলে কী হবে দেখো, কোণ এ সি বি সমান একান্তর সি এ এক্স। ঠিক আছে, সি এ এক্স সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর এক্ষেত্রে এ এক্স সমান্তরাল বিডি, এক্ষেত্রে 60 ডিগ্রির ক্ষেত্রে এসিটা ভেদক, এসি হচ্ছে ভেদক। আচ্ছা, এবং এ এক্স সমান্তরাল বিডি আর এডি ভেদক, এডি ভেদক। তাহলে কোণ এ ডিবি সমান একান্তর কোণ কী হবে, কোণ ডি এ এক্স সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কী পাবো, tan 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব কত, এ বি, লম্ব হচ্ছে এ বি, আর ভূমি হচ্ছে বিসি। মনে রাখবে 90 ডিগ্রি কোণের বিপরীত হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা অতিভুজ, আর এই কোণের সাপেক্ষ হচ্ছে এটা ভূমি, এটা লম্ব, তার লম্ব এ বি, ভূমি হচ্ছে বিসি। বা
tan 60 হচ্ছে √3, AB হচ্ছে x আর BC হচ্ছে 150। তাহলে অতএব x সমান কি হবে 150 √3। x এর মানটা পাওয়া গেল। তাই এবার লিখো সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই tan 30° সমান লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BD। tan 30 এর মান 1/√3, AB হচ্ছে AB এর মানটা x এর মান তো পাওয়া গেছে এক্ষুনি 150√3/BD। তাহলে BD ইন্টু 1 হচ্ছে BD আর 150√3 ইন্টু √3, √3 থেকে 3 হয়, 3 মধ্যে 150 450। তাহলে তোমরা ভাষাতে লিখবে অতএব দূরের জাহাজটি লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে, এই কথাটা লিখবে। সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করলে একটি আয়তঘনক তৈরি করা হলো। যদি আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি হয় তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল কত? খেয়াল করো, দুটো ঘনক যুক্ত করা হলে একটা আয়তঘনক হচ্ছে, তার মানে আয়তঘনকের যে দৈর্ঘ্যটা দুটো ঘনকের দৈর্ঘ্যের যোগফল হয়ে যাচ্ছে, কিন্তু আয়তঘনকের প্রস্থ আর উচ্চতা হচ্ছে ঘনকটির প্রস্থ আর উচ্চতা সমান হবে। ঠিক আছে, এই দেখো সাপোজ এটা একটা ঘনক আর এটাও একটা ঘনক। ঠিক আছে, ধরো এই ঘনকের বাহু দৈর্ঘ্য x সেমি আর এটা ধরো x সেমি, তাহলে টোটাল যে আয়তঘনকটা হয়েছে তার দৈর্ঘ্যটা 2x হয়ে যাচ্ছে। ঠিক আছে, দৈর্ঘ্যটা 2x হবে, x আর x, কিন্তু এই আয়তঘনকের যে প্রস্থটা আর উচ্চতাটা ঘনকের প্রস্থ আর উচ্চতা সমান হবে। ঠিক আছে, মনে করি প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য x সেমি, ধারের দৈর্ঘ্য x সেমি। দুটি ঘনক যুক্ত করে যে আয়তঘনকটি পাওয়া যাবে তার দৈর্ঘ্য হবে 2x সেমি, প্রস্থ হবে x সেমি এবং উচ্চতা হবে x সেমি। অতএব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, অতএব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান 2 হোল ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা গুণিত দৈর্ঘ্য বর্গ সেমি। তাহলে 2x² প্লাস x² প্লাস 2x², 2 2 4x², 5x², 10x² বর্গ সেমি। শর্তানুসারে 10x² সমান 360 বা x² সমান কত 36 বা x সমান হবে 6, x সমান হবে 6। তাহলে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। অতএব প্রত্যেকটি ঘনকের আয়তন হবে, প্রত্যেকটি ঘনকের আয়তন হবে সমান কি হবে, বাহুর দৈর্ঘ্য হোল কিউব মানে 6 এর হোল কিউব ঘন সেমি, 216 ঘন সেমি। ঘন সেমি লিখেছি, ঠিক আছে, 216 ঘন সেমি। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ভালো কথা, ওই চৌবাচ্চা যদি 21 সেমি ব্যাসের, এগুলো ডেসিমিটার সেমি আছে, ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে চৌবাচ্চা জলতল কত ডেসিমিটার উঠে আসবে? আচ্ছা, এখানে কত গভীর, এটার থেকে এখানে যেটা গ্রহণযোগ্য হচ্ছে কত ডেসিমিটার জলটা উপরে উঠে আসবে। ঠিক আছে, আর এখানে সেমিটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে আর ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধে নিয়ে যেতে হবে।
লোহার গোলক, একটি লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, কি হবে, ব্যাস 21 আছে, ব্যাসার্ধ 21/2 সেমি সমান, সেমি থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে ভাগ করতে হবে, 21/2 গুণিত 10 হবে, নিচে 10 হবে, ঠিক আছে, ভাগ করতে হচ্ছে না, তাই নিচে 10 হচ্ছে, ডেসিমিটার সমান 21/20 ডেসিমিটার, ঠিক আছে। অর্থাৎ একটি লোহার গোলকের আয়তন, একটি লোহার গোলকের আয়তন হবে সমান 4/3 গুণিত 22/7 গুণিত 21/20 হোল কিউব ঘন ডেসিম। তাহলে 100টি লোহার গোলকের মোট আয়তন হবে, কি হবে, 100 গুণিতক 4/3 গুণিতক 22/7 গুণিত 21/20 হোল কিউব ঘন ডেসিম, ঘন ডেসিম। আচ্ছা, মনে করি চৌবাচ্চাটিতে জলতল x ডেসিমি উপরে উঠে আসবে, x ডেসিমি উঠে আসবে, ঠিক আছে। তাহলে বর্ধিত জলের আয়তন হবে সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যত উঠে আসবে জলতলটা x ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে 21 গুণিতক 11 গুণিতক x সমান 100 গুণিতক 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 হোল কিউব, বা x সমান 100 গুণিতক 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 গুণিতক 21/20 গুণিতক 21/20 গুণিতক 21 গুণিতক 11, এখানে 1/21 গুণিতক 11, 21 কাটবে, 11 2 22, 3 7 21, 7 7 কাটবে, 20 5 100, তাহলে 5 4 20, 4 4 কাটবে, ঠিক আছে। 2 10 20, নিজেরা নিজেদের মতো কাটাকাটি করো। তার নিচে দেখো শুধু 10 আছে, আর উপরে দেখো শুধু 21 আছে, তাহলে 21/10 সমান হবে 2.1, 2.1। আর লিখবো অতএব চৌবাচ্চাটিতে জলতল 2.1 ডেসিমিটার উঠে আসবে, ঠিক আছে। চৌবাচ্চাটিতে জলতল 2.1 ডেসিমিটার 2.1 ডেসিমিটার উঠে আসবে। মনে করি শঙ্কুটির উচ্চতা 4x সেমি এবং তির্যক উচ্চতা 5x সেমি, ঠিক আছে। যেখানে এক্সটা কি সাধারণ গুণিতক, এক্সটা অবশ্যই 0 থেকে বড় হবে।
এটা 5x সেমি আর এটা 4x সেমি। তাহলে ব্যাসার্ধ বার করতে হবে, শঙ্কুটির ব্যাসার্ধ। শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হবে সমান কি হবে না, তির্যক উচ্চতা হোল স্কোয়ার 5x হোল স্কোয়ার মাইনাস উচ্চতার হোল স্কোয়ার সেমি। তাহলে 25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার সমান 9x স্কোয়ার সমান 3x, এক্স স্কোয়ার এটা ঠিক আছে, সমান 3x সেমি। অতএব শঙ্কুটির আয়তন হবে, শঙ্কুটির আয়তন হবে, সূত্র কি 1/3 পাই মানে 22/7 লিখেছি পাইয়ের মানটা, আর স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার ইন্টু এইচ কত 4x ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে 1/3 22/7 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4x সমান 12,936, এটা দেওয়া আছে। বাহ, 3 3 9, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয়, এক্স সমান 12,936 ইন্টু 22/7 সেদিকে হবে 7/22 ইন্টু 4 3 12 মানে 1/12, ঠিক আছে। তাহলে 1284, আচ্ছা 12তে 12কে 12, ঠিক আছে, 0 12 সাথে 84, 12 8 96, 11 দিয়ে 22, 11 8 11 99, 8 11 8 88, 2 49 98, ঠিক আছে। বা এক্স কিউ সমান 49 আর 7 49 ইন্টু 7 মানে 343 মানে 7-এর হোল কিউব। তাহলে এক্স সমান হবে 7। কি চেয়েছে, ভূমির ব্যাসার্ধ 3x ছিল, অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেমি হবে, মানে 3 × 7। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3x মানে 3 × x এর মান 7, 21 সেমি, এটাও সেমি লিখেছি, সেমি এটাও সেমি। নিচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা এইরকম কম কম এই দেওয়া আছে না, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে এটা। তাহলে প্রথমে লিখবো 10-এর কম মানে 0 থেকে 10, তারপর 20-র কম আছে মানে 10 থেকে 20, 20 থেকে 30, তারপরে 30-এর কম 40-এর কম 30 থেকে 40, চলতে থাকবে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 90-এর কম পর্যন্ত 80 থেকে 90। আচ্ছা 12 22 40 60, 12 22 40 60, 12 22 40 60, 72 87, 72 87, 102, 111, 120, ঠিক আছে। এগুলো সব দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে 12 হবে, তাহলে 22 থেকে 12 বিয়োগ করলে 10, 40 থেকে 22 বিয়োগ করলে 18, 60 থেকে 40 বিয়োগ করলে 20, 72 থেকে 7 বিয়োগ করলে 12, 87 থেকে 72 বিয়োগ করলে 15, 102 থেকে 87। তোমরা এইভাবে লিখতে পারো যে 102 - 87, এইভাবে লিখতে পারো, ঠিক আছে। 87 1 তার 15, 111 থেকে 9 9, আচ্ছা এটা হচ্ছে n, ঠিক আছে। একটা লিখেছি তোমরা এইভাবে প্রত্যেকটা লিখে লিখে বিয়োগ করতে পারো, ঠিক আছে।
তাহলে n/2 হচ্ছে 120/2 সমান হচ্ছে 60। তাহলে 60-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত গো? 72 যা 40 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আছে, যা 40 থেকে 50 শ্রেণীর মধ্যে আছে। ঠিক আছে, অতএব মধ্যমা শ্রেণীটি হলো 40 থেকে 50। তাহলে মধ্যমা সমান কি হবে? সূত্র L প্লাস n/2 মাইনাস CA/A গণিত বীজ। L কি? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা 40 প্লাস n/2 কত? 60 মাইনাস CF টা হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, মানে আমার মধ্যমা শ্রেণী 40 থেকে 50, তার ক্রমযৌগিক সংখ্যা 72। CF-টা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে কত? 60। আর F কি? ওই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মানে কত? 12। ইন্টু H কত? শ্রেণী দৈর্ঘ্য, মানে 50 থেকে 40 বিয়োগ করলে 10। তাহলে 60 মানে 60 জিরো, মানে এই পার্টটা থাকবে না, শুধু হবে 0। এইটা হবে মধ্যমা। ঠিক আছে, এবার সাইডে লিখে ফেলবে CF কত, H কত, এগুলো সাইডে থার্ড ব্র্যাকেটের, যেমন টেক্সট বইতে তোমাদের করে দেওয়া আছে, এবার লিখতে পারো। ঠিক আছে, সাইডে থার্ড ব্র্যাকেটের মধ্যে L কত, N কত, H কত, F কত, সাইডে লিখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো দুয়েরটা, এই ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যা গুরুমান নির্ণয় করো। ঠিক আছে, এটা আগে অনেকবার টেস্ট পেপারেও ছিল। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, 54-এর উপর 55, 64-এর উপর 65, 74-এর উপর 55, 74-এর উপর 75, এক করে গ্যাপ আছে। তাহলে 1-কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 0.5। 0.5 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে যোগ। প্রত্যেকটা শ্রেণীর, মানে 45 থেকে বিয়োগ হবে 0.5, 54-এর সঙ্গে 0.5 যুক্ত হবে, 55 থেকে 0.5 বিয়োগ হবে, 64-এর সঙ্গে 0.5 যোগ হবে, এইভাবে হবে। ঠিক আছে, আচ্ছা এভাবে করা হয়েছে। তারপর দেখো, দেখতে হবে সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা। এখানে দেখো 32, এইটা হবে F1, তাহলে তার আগেরটা হবে F0, আর F1-এর পরে হবে F2। তোমরা মনে রাখবে 1-এর আগে 0 হয় আর 1-এর পরে 2 হয়, তাহলে F1-এর আগেরটা F0 আর F1-এর পরে F2। তাহলে সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী কোনটা? এইটা। তাহলে L কোনটা হবে? এইটা হবে L। আর শ্রেণী দৈর্ঘ্য কত? না এটা থেকে এটা বিয়োগ করতে হবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 32, অর্থাৎ সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হল। আর নির্ণয় সংখ্যা গুরুমান মানগুলো সব বসানো হয়েছে, এটা অনেকবার এই অঙ্কটা হয়েছে। ঠিক আছে, তাই আমি করলাম না, দেখে দিলাম। ঠিক আছে, 130-কে 33 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করবে, আসন্ন মানে দেখবে এটা আসবে 3.94, যোগ করলে এটা হবে। ঠিক আছে, 28.44 প্রায় এটা হবে।